Today we are going to learn about literary source as historical sources. So এর আগে archaeological source পড়িয়েছিলাম। আর্কিওলজিক্যাল সোর্সকে বলা হচ্ছে প্রাইমারি সোর্স অ্যান্ড লিটারারি সোর্সকে বলা হচ্ছে সেকেন্ডারি সোর্স। কেন? বিকজ আর্কিওলজিক্যাল সোর্স থেকে আমরা সরাসরি হিস্ট্রি জানতে পারছি, সেক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারমিডিয়েটের দরকার পড়ছে না। বাট লিটারারি সোর্সকে সেকেন্ডারি সোর্স বলা হচ্ছে তার কারণ লিটারারি সোর্স কেউ একজন লেখেন, সেটা হতে পারে কোনো ট্রাভেলার, হতে পারে কোনো হিস্টোরিয়ান, বা হতে পারে কোনো কোর্ট পোয়েট। যেহেতু এটা কারোর লেখা এবং সেই লেখা মারফত ঐতিহাসিকরা ইতিহাসকে অনুসন্ধানের চেষ্টা করেন, সেহেতু লিটারারি সোর্সকে বলা হচ্ছে সেকেন্ডারি সোর্স। ফার্স্ট, লিটারারি সোর্স. The books that were written by hand long ago are called manuscript. Usually two types of materials were used for writing the manuscripts. These material were palm leaf and the specially prepared bark of a tree known as the birch, which grows in Himalayas. So manuscript কি? manuscript হলো হাতে লেখা বই, যেটা পুরোনো দিনে লেখা হতো বেসিক্যালি। এখনও লেখা হয়, তবে খুব কম। এখন আর সেইভাবে কেউ হাতে লেখে না, বাট পুরোনো দিনে হাতে লেখা যে বই সেটাকে বলা হতো ম্যানুস্ক্রিপ্ট। কিসের ওপর এটা লেখা হতো? বেসিক্যালি পাম লিফ বা পাম গাছের পাতার ওপর লেখা হতো, এবং এক ধরনের বিশেষ গাছের পাতার ওপর লেখা হতো যেটাকে বলা হচ্ছে ব্রিজ, যেটা বেসিক্যালি হিমালয় পর্বতে পাওয়া যেত। ফ্রম দ্য 13th century পেপার ওয়াজ ইউজড ফর রাইটিং। খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে পেপারের আবির্ভাব হয়েছিল 13th century বা ত্রয়োদশ শতকে, যে টাইমটা ছিল বেসিক্যালি সুলতানি পিরিয়ড। তার আগে কিন্তু কোনো রকম পেপারের ইউজ বা কাগজের ইউজ হয়নি। ডিউরিং দিস পিরিয়ড পেপার গ্র্যাজুয়ালি বিকেম চিপার অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল, সো দ্য নাম্বার অ্যান্ড ভ্যারাইটি অফ টেক্সচুয়াল রেকর্ডস ইনক্রিজড ড্রামাটিক্যালি। সো ইটস কোয়াইট ন্যাচারাল দ্যাট পেপারের ওপর লেখা অনেক বেশি ইজি। দ্যাটস ওয়াই পেপার ইনভেনশনের পর থেকে কিন্তু বিভিন্ন রিটেন সোর্স আর টেক্সচুয়াল সোর্স ইনক্রিজ করতে শুরু করলো। তো এই লিটারারি সোর্সকে কয়েকটা পার্টে ভাগ করে ডিভাইড করা যেতে পারে, যেরকম করে আর্কিওলজিক্যাল সোর্সগুলোকে বিভিন্ন ভাগে আলোচনা করা হয়েছে। লিটারারি সোর্সের মধ্যে কী কী রয়েছে? রিলিজিয়াস লিটারেচার বা ধর্মীয় সাহিত্য, সেকুলার লিটারেচার বা ধর্মনিরপেক্ষ সাহিত্য, বায়োগ্রাফিক্স বা আত্মজীবনী। ওকে, ট্রাভেলগস। ট্রাভেলগস মিন্স যে কোনো ট্রাভেলার আমাদের দেশ সম্পর্কে যা কিছু লিখে গেছেন সেটাকে বলা হচ্ছে ট্রাভেলগস অ্যান্ড ডকুমেন্টস। Now we shall study about religious literature. This includes the religious works and commentaries on the previous classical texts such as Sritis, Dharmashastras, Purans, etc. So religious literature বলতে ধর্মকে নিয়ে যেসব লেখালেখি হয়েছে সেগুলোকে বোঝানো হয়, সেরকম স্মৃতি, ধর্মশাস্ত্র, বিভিন্ন পুরাণ, টোটাল 18টা পুরাণ রয়েছে, সেই পুরাণ, রামায়ণ, মহাভারত, এগুলো হলো রিলিজিয়াস লিটারেচার বা ধর্মীয় সাহিত্য। নেক্সট দেখো সেকুলার লিটারেচার বা ধর্ম নিরপেক্ষ সাহিত্য। এর মধ্যে রয়েছে ক্রনিকলস। আ ক্রনিকল মিন্স আ রেকর্ড অফ দ্য রুল অফ দ্য কিং অ্যান্ড লাইফ অ্যাট দেয়ার কোর্টস। মোস্ট অফ দ্য ক্রনিকলস রিটেন ডিউরিং দ্য পার্সিয়ান, অ্যারাবিক অ্যান্ড তুর্কিশ এরা। ক্রনিকলস হলো কোনো একজন পার্টিকুলার শাসক বা রাজা, ঠিক আছে, তার শাসন এবং তার রাজদরবারের লাইফস্টাইল নিয়ে লেখা কিছু টেক্সট। ম্যাক্সিমাম ক্রনিকলস লেখা হয়েছে অ্যারাবিক, পার্সিয়ান এবং তুর্কি ভাষায়। কী কী এক্সাম্পল দেখো? রাজতরঙ্গিনী, আ সংস্কৃত কম্পোজিশন বাই কলহন। দিস কম্প্রাইজেস হিস্ট্রি অফ দ্য কিংস অফ কাশ্মীর। রাজতরঙ্গিনী একটা বই যেটা লিখেছেন কাশ্মীর, যেখান থেকে আমরা কাশ্মীরের ডায়নাস্টির হিস্ট্রি জানতে পারছি। নেক্সট, তারিক ই ফিরোজ শাহী বাই জিয়াউদ্দিন বার্নি। জিয়াউদ্দিন বার্নির লেখা বই তারিক ই ফিরোজ শাহী। ইট কম্প্রাইজেস দ্য হিস্ট্রি অফ সুলতানস অফ দিল্লি। দিল্লি সুলতানির ইতিহাস আমরা জানতে পারছি। সো এগুলো হলো ক্রনিকলস, যেখান থেকে আমরা বিভিন্ন রাজাদের শাসনকাল এবং স্পেশালি তাদের রাজদরবারের জীবনযাত্রা সম্পর্কে আমরা জানতে পারছি। নেক্সট, অটোবায়োগ্রাফিস। অটো মিন্স নিজে অ্যান্ড বায়োগ্রাফিস মিন্স জীবনী। সো কোনো একজন ব্যক্তি যখন নিজে নিজের জীবন সম্পর্কে লেখেন তখন সেই লেখাটাকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফিস। সো ইম্পর্টেন্ট অটোবায়োগ্রাফিস কী কী? ফিরোজ শাহের অটোবায়োগ্রাফিস, ফুতুহাত ই ফিরোজ শাহী,
বাবরের অটোবায়োগ্রাফি তুজুক ই বাবরি এবং জাহাঙ্গীরের অটোবায়োগ্রাফি তুজুক ই জাহাঙ্গীরি। নেক্সট বায়োগ্রাফিস। সো বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফির মধ্যে ডিফারেন্স কোথায়? অটোবায়োগ্রাফি যেটা বললাম, কোনো একজন ব্যক্তি যখন নিজেই নিজের জীবন সম্পর্কে লিখছেন সেটা অটোবায়োগ্রাফি, আর অন্য কোনো একজন ব্যক্তি যখন বিশিষ্ট কোনো ব্যক্তির জীবন সম্পর্কে লিখছেন তখন তাকে বলা হচ্ছে বায়োগ্রাফি। ওকে, সো ইম্পর্টেন্ট বায়োগ্রাফি কি? চাঁদ বরদইয়ের লেখা পৃথ্বীরাজ রাসৌ, গুলবাদন বেগমের লেখা হুমায়ুন নামা এবং আবুল ফজলের লেখা আইনি আকবরী অ্যান্ড আকবরনামা। নেক্সট ট্রাভেলগস, দ্যাট মিন্স ট্রাভেলারদের লেখাকে বলা হচ্ছে ট্রাভেলগস। বিভিন্ন ট্রাভেলাররা তো ভারতবর্ষে এসেছেন, বিভিন্ন সময় মেঘাস্তিনিস এসেছেন, হিউয়েনসাং এসেছেন, ফাহিয়েন এসেছেন। তো মেডিয়েভাল পিরিয়ডেও বিভিন্ন ট্রাভেলাররা ভারতবর্ষে এসেছেন, তাদের যে লেখা, তারা ভারতবর্ষ সম্পর্কে যা কিছু লিখে গেছেন সেগুলোকে বলা হচ্ছে ট্রাভেলগস। সাম ফেমাস অ্যাকাউন্টস অফ ফরেন: ইবান বাতুতা, মার্কো পোলো, নিকোলো কন্টি, আব্দুল রাজ্জাক, র্যালফ ফিচ, বার্নিয়ের and Tavernier. They describe the political and socio-economic conditions of India. তো ট্রাভেলারদের মধ্যে কারা ছিলেন মেডিয়েভাল পিরিয়ডে? নিকোলো কন্টি, আব্দুল রাজ্জাক, মার্কো পোলো, র্যালফ ফিচ এরা, এবং ভারতবর্ষের সমকালীন রাজনৈতিক এবং সামাজিক জীবন সম্পর্কে তারা লিখে গেছেন। নেক্সট ডকুমেন্টস। ডকুমেন্টস মিন্স বিভিন্ন সরকারি কাগজপত্র। Medieval documents includes records of land revenue and land grants, writing on history and science. তো ল্যান্ড রেভিনিউ, ল্যান্ড গ্র্যান্ট সম্পর্কে যে সরকারি নথিপত্র সেগুলোকে বলা হচ্ছে ডকুমেন্টস। অ্যানাদার ইম্পর্টেন্ট লিটারারি সোর্স অফ দিস পিরিয়ড আর দ্য ফার্মার্স, ইম্পিরিয়াল ডিক্রিজ, অর্ডার্স অ্যান্ড করেসপন্ডেন্স অফ দ্য কিং। ফার্মার্সদের সম্পর্কে রাজা বা সম্রাট যেসব আদেশনামা জারি করতেন সেগুলোও একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস। During the medieval period, manuscripts were collected by the kings, rich people, monasteries and temple. These manuscripts were kept in libraries and archives. An archive is a place where documents and manuscripts are stored. Archive একে বাংলায় বলা হয় মহাভেজখানা। তো এতক্ষণ পর্যন্ত যে সোর্সগুলোর কথা আমরা বললাম সেগুলো যে কোনো লাইব্রেরিতে, ভালো ভালো লাইব্রেরিতে অ্যাভেলেবেল। আমরা লাইব্রেরিতে গেলে এই বইগুলো আমরা চাইলেই পড়তে পারি। বাট ডকুমেন্টস কিন্তু সেরকম নয়, যেহেতু ডকুমেন্টস একটা সিক্রেট ফাইল, সেহেতু কিন্তু এই ডকুমেন্টস সবসময় সবাই চাইলেই দেখতে পারে না। একমাত্র যারা গবেষণা করে তারাই দেখতে পারে ডকুমেন্টস। এবং ডকুমেন্টসগুলো রাখা থাকে কোথায়? আর্কাইভে। আর্কাইভকে বাংলায় বলা হয় মহাভেজখানা, যেখানে বিভিন্ন রকম সরকারের গোপন নথিপত্র, ল্যান্ড রিলেটেড, ক্রাইম রিলেটেড বা পলিটিক্যাল রিলেটেড কাগজপত্র থাকে, তাকে বলা হচ্ছে আর্কাইভ। তো এই নথিপত্রগুলোকে ইউজ করার ক্ষেত্রে হিস্টোরিয়ানস বা ঐতিহাসিকদের কিছু প্রবলেম ফেস করতে হয়। কী কী সেই প্রবলেমগুলো এবার আমরা দেখে নেব। ফার্স্ট, সিন্স দেয়ার ওয়াজ নো প্রিন্টিং প্রেস ইন দ্যাট পিরিয়ড, scribes copied manuscript by hand. Naturally, they made small changes in words or sentences. These small changes made during copying grew over centuries and made the manuscripts substantially different from one another. So, historians often have to guess what the author had originally written. ম্যানুস্ক্রিপ্টগুলো তো বহু বছর আগের লেখা, সেহেতু ম্যানুস্ক্রিপ্টগুলো ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে, যার জন্য ম্যানুস্ক্রিপ্টগুলোকে পরবর্তীকালে রিভিশন করা হয়েছে বা রিরাইট করা হয়েছে, যার জন্য অরিজিনালি যেটা লেখা হয়েছিল সেটা কিন্তু খুঁজে পাওয়া অলমোস্ট ইম্পসিবল, খুঁজে পাওয়া যায় না, যার কারণে ঐতিহাসিকদের অনেকটাই গেস করে নিতে হয়। Next, authors revised their chronicles time to time. For example, Ziauddin Barni wrote his chronicles for the first time in 1356 AD. He wrote another version of it 2 years later, but both the version differ from each other. ক্রনিকলসের ক্ষেত্রে যেটা প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে অনেক সময় একই লেখক দুটো ক্রনিকলস লিখতেন একই বিষয়ের ওপর। খুব স্বাভাবিকভাবেই কোনটা সঠিক এবং কোনটা ভুল, কোনটা বেশি অথেন্টিক সেটা কিন্তু বোঝা অনেকটাই মুশকিল। When historians read documents, maps and text from the past, they have to keep in mind the different historical backgrounds in which that information was produced. বহু পুরনো দিনের কোনো ডকুমেন্টস বা টেক্সটকে যখন হিস্টোরিয়ানরা পড়েন তখন তাদেরকে মাথায় রাখতে হয় যে তখনকার দিনের কনসেপ্ট কিন্তু অন্যরকম ছিল। ফর এক্সাম্পল, তখন দেশ বলতে মানুষ কেবল নিজের এলাকাকেই বুঝতো। এখন দেশ বলতে আমরা একটা পলিটিক্যাল বাউন্ডারিকে আমরা বুঝি, এবং দেশ বলতে বেসিক্যালি আমরা নেশনকে অ্যাড্রেস করি।
Next, new social and political groups. First, mobility. The medieval period was a period of great mobility. Mobility means হলো সচলতা বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, সেটাকে বলা হচ্ছে mobility এখানে, সেটাই মিন করছে। People traveled to long distance in search of wealth and opportunity. Many travelers who came to this subcontinent because it had immense wealth and the possibilities of growth. One group of people who became more important in this period were Rajputs. সো কি বলছে যে মেডিভেল পিরিয়ডে বিভিন্ন গ্রুপ অফ পিপল ভারতের বাইরে থেকে ভারতবর্ষে এসেছে। সেটা হতে পারে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে, আবার হতে পারে যে ভারতের যে অপরিমিত প্রাকৃতিক সম্পদ সেই সম্পদের লোভে। এবং ওয়ান কাইন্ড অফ এরকম একটা গ্রুপ হলো রাজপুত, জেনারেলি টু আ গ্রুপ অফ ওয়ারিয়ার্স হু ক্লেইমড ক্ষত্রিয় কাস্ট স্ট্যাটাস। তারা ছিল যোদ্ধা এবং তারা নিজেদেরকে ক্ষত্রিয় বলে দাবি করত। নেক্সট, নিউ আইডিয়াস. This travelers group brought new technologies, new crop and other innovative ideas with them. The new ideas resulted in great economic, political, social and cultural changes. So এই ট্রাভেলারদের হাত ধরে বিভিন্ন টেকনোলজিস আসে আমাদের দেশে এবং যার হাত ধরে সোশ্যালি, পলিটিক্যালি অ্যান্ড কালচারালি আমাদের দেশ ডেভেলপ করে। নেক্সট, ইমপ্রুভমেন্ট ইন টেকনোলজি. The medieval period also witnessed great technological changes. For example, this period introduced the Persian wheel in irrigation. So medieval period-এ বিভিন্ন টেকনোলজিক্যাল চেঞ্জেস এসেছিল, যার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হলো পার্সিয়ান হুইল। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার দ্য পিকচার অফ পার্সিয়ান হুইল, বেসিক্যালি ইরিগেশনের কাজে এই হুইল ইউজ করা হতো। নেক্সট, নিউ ক্রপস. নিউ ফুডস অ্যান্ড বেভারেজেস ওয়ার ইন্ট্রোডিউসড ইন দ্য সাবকন্টিনেন্ট বাই ট্রাভেলার্স গ্রুপ. Potatoes, corn, chilies, tea and coffee were some of new crops introduced into the subcontinent during this period. বিভিন্ন রকমের খাবার বা ক্রপস মেডিভেল পিরিয়ডে ভারতে এসেছিল থ্রু দ্য ফরেন ট্রাভেলার। এক্সাম্পল কি দিচ্ছে এখানে? পটেটোস, কর্ন, চিলিজ, কফি, টি এটসেট্রা। মনে রাখবে পটেটো এসেছিল পর্তুগিজদের হাত ধরে এবং পর্তুগিজরাই প্রথম পটেটো কাল্টিভেশন শুরু করেছিল আমাদের দেশে।